স্বয়ং দ্য গ্রেট রুশদি কিং ওরফে শ্যাডো মনস্টার হাঁটু গেড়ে বসে আছে। এহেন অকল্পনীয় দৃশ্যে হতবম্ব সবাই। এতক্ষণ যাবৎ বোবার ন্যায় মেঝেতে লুটিয়ে থেকে মার খেতে থাকা লোকগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। তাদের চোখে মুখে সে কি অবিশ্বাস্য ছাপ। এদিকে অ্যাডউইন কেমন হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। এক আধবার নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে সহসা দুই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলে নিয়েছে বেশ। তবে বালাইসার, এতে সম্মুখের দৃশ্য থোড়াই পাল্টালো। অ্যাডউইন কেমন অস্থির হচ্ছে ক্রমশ। রুশদি কিংয়ের এহেন কাণ্ডকে এখন অবধি বিশ্বাস করতে পারছে না সে। নিজের অক্ষিপুটকেই ধিক্কার জানাচ্ছে বারংবার। এতেও যদি স্বস্তি মিলত বেচারার। অ্যাডউইনের অবচেতন মন ধরেই নিল সে স্বপ্ন দেখছে। তাই তো নিজেকে হেন ভয়ঙ্কর স্বপ্নের ডোর থেকে জাগ্রত করতে তড়িঘড়ি করে নিজ গালেই সপাটে বসালো দুই থাপ্পড়। কিন্তু ওমা, নিজ শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে মুহূর্তেই গালটা কেমন আপনা আপনি বেঁকে গেল অ্যাডউইনের। বেচারা হকচকিয়ে ফের তাকায় সম্মুখে। এবারও দৃশ্যমান হলো একই দৃশ্য। অ্যাডউইন ফাঁপা ঢোক গিলল পরক্ষণে। তখনই মাথা ঝুঁকিয়ে হাঁটু গেড়ে বসল মেঝেতে। পরমুহূর্তেই গ্রাউন্ড ফ্লোরে সকল গার্ডস নিজেদের অস্ত্র নামিয়ে একইভাবে বসে পড়ল হাঁটু গেড়ে। স্বয়ং রুশদি কিং যেখানে হাঁটু গেড়ে বসে আছে, সেখানে তারা দাঁড়িয়ে থাকবে কোন সাহসে? তাছাড়া এহেন দুঃসাধ্য দেখিয়ে কেউ থোড়াই অকালে প্রাণ দেবে? স্বচ্ছ কাচের তৈরি মেঝের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট কাচের টুকরো। স্বচ্ছ তীক্ষ্ণ টুকরোগুলোর গায়ে হলদেটে মৃদু আলো পড়ায় তা কেমন হীরার ন্যায় চিকচিক করছে। অথচ এরূপ ধারালো কাচের টুকরোর উপর ভ্রূক্ষেপহীন ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে আছে মুগ্ধ। হাঁটু থেকে নির্বিকারে গড়িয়ে যাচ্ছে তাজা তাজা লৌহ। একটু সামনেই কাচের তৈরি শেষ সিঁড়িটার উপর দাঁড়িয়ে আছে মাহি। ডান পাতার এখনও মুগ্ধ নামক নির্দয় মানবের হাতে শক্তপোক্ত তালুতে দাঁড়িয়ে আছে। যুবকের ডান হাতের পিঠ গিয়ে ঠেকেছে কাচের টুকরোগুলোর উপর। ফর্সা হাতখানার চামড়া ফেটে বেরোচ্ছে উষ্ণ লৌহ। ভীত সপ্তদশীর ক্ষুদ্র কায়া কাঁপছে ভীষণ। পায়ের নরম হাড় টলমল তার। সর্বাঙ্গে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে কেন যেন। সুশ্রী মুখখানায় লেপ্টে গেছে ভয়। সপ্তদশী নড়ে চড়ে পা সরাতে গেলেই সম্মুখের যুবক এবার মুখ তুলে তাকালো। মুহূর্তেই ভরকায় মাহি। যুবকের দৃঢ় চোয়াল কেমন শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত চাপার ভয়ানক আওয়াজ স্পষ্ট কানে যাচ্ছে মাহির। ফর্সা কপালের রগগুলো বেশ স্পষ্টতর আজ। তার বাদামি চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে এই মুহূর্তে। সেই অগ্নিদৃষ্টি যুগলের সনে চোখাচোখি হতেই বুক মচড়ে ওঠে মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলে নেয় বার কয়েক। নিজেকে খানিক সামলে নিয়ে কান দুটোকে বকা খাওয়ার জন্য প্রস্তুত করতেই যাবে, অমনি এক ঝটকায় তার পা সরিয়ে দেয় মুগ্ধ। এহেন অতর্কিত কাণ্ডে টলমল মাহি। ক্ষুদ্র দেহটা এক পায়ে খুব একটা ভর দিয়ে থাকতে না পেরে যেই না হেলে পড়বে, ঠিক তখনই এক হিংস্র থাবা এসে আচমকাই চাপ বসালো তার কণ্ঠায়। হকচকায় সপ্তদশী। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতুর শব্দ তুলে পরক্ষণেই কণ্ঠদেশের ব্যথায় কুঁচকে নেয় মুখ। এদিকে সামনে থাকা রুড মানব কেমন কটমট করছে। জখম হওয়া হাতখানা দিয়ে সপ্তদশীর কোমল কণ্ঠা চেপে ধরায় মেয়েটার মোমের ন্যায় মোলায়েম ত্বকে লেপ্টে আছে তার উষ্ণ লৌহ। মাহি কাতরাচ্ছে ব্যথায়। তা দেখে থোড়াই মন গড়ল যুবকের। সে কেমন সাপের ন্যায় ফোঁস-ফোঁস শব্দ তুলে হাতের জোর বাড়িয়ে বজ্রধ্বনিতে আওড়ালো, ইউ বিচ, হাউ ডেয়ার ইউ কাম আউটসাইড উইদাউট মাই পারমিশন। এটা তোর বাপের বাড়ি পেয়েছিস বান্দির মেয়ে, যে যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি? নিচে নামলি কেন? জাস্ট আনসার মি ইউ ব্লাডি বিচ। হোয়াই ডিড ইউ কাম আউটসাইড?
হিংস্র যুবকের এহেন গর্জনধ্বনিতে জড়সড় সবাই। কেউ আর সাহস করল না চোখ তুলে তাকাতে। এদিকে মাহি কাতরাচ্ছে। অব্যর্থ চেষ্টায় দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়াচ্ছে, আমি আসলে কিউটি। তখনই হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল যুবকের। চোখ দুটো বুজে নিয়ে আলগোছে কামড়ে ধরল নিচের ঠোঁট। দাঁতের কটমটানো বাড়ল তার। ডান হাতে মাহির কণ্ঠা চেপে রেখে বাহাত উঁচিয়ে শক্তভাবে ডলতে লাগলো নিজ ঘাড়। অতপর কটমট কণ্ঠে শুধালো, আবার কিউটি? ওই মাদার ফাকারের নাম আমার সামনে তুলবি না জানোয়ারের বাচ্চা। বলতে বলতেই হাতের চাপ আলগা হলো যুবকের। একটুখানি ছাড়া পেতেই সপ্তদোষী কেমন হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস টানতে তৎপর হলো। মুগ্ধ তখন চোয়াল শক্ত করে ফুটিয়ে গমগমে গলায় হুঙ্কার ছুড়ল, অ্যাডুইন। তড়িৎ হাঁটু উঁচিয়ে দৌড়ে আসে অ্যাডুইন। নতমস্তকে দুই হাত পেটের কাছে ভাঁজ করে বিনয়ী ভাবভঙ্গিমা ধরতেই মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে বলে ওঠে, এই বান্দির মেয়েকে এক্ষুনি প্যালেসে দিয়ায়। আদেশ পেয়ে আলতো করে ঘাড় কাত করল অ্যাডুইন। পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রইল চুপচাপ। মুগ্ধ এবার কঠিন চোয়ালে স্থান ত্যাগ করতে উদ্যত হতেই বেচারি সপ্তদোষী কেমন মিনমিনিয়ে কাদো কাদো কণ্ঠে আওড়ায়, যেখানে বলবেন সেখানেই যাব, তবুও আমার সাথে আমার কিউটিকে দিয়ে দিন প্লিজ। ওকে ছাড়া আমার ভালো লাগবে না। থামল রুড মানব। হাত দুটো তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ করে নিয়ে চোখ বুজে ঠোঁট কামড়ে ধরল মাত্রাতিরিক্ত রাগে। এমনিতেই কিউটির কথা শুনতে পারে না সে। তার উপর মেয়েটা বারবার তার সামনে আমার কিউটি উচ্চারণ করে যাচ্ছে। এতে যে রাগের পারদ তরতর করে মাথাচাড়া দিয়ে উঠছে যুবকের। সে খবর কি আর রাখছে সপ্তদোষী? রাখলে থোড়াই বলতো এসব। মুগ্ধ দাঁড়িয়ে আছে ঠায়। শক্ত চোয়ালে কটমট করছে দাঁত। ওদিকে অ্যাডুইন ভুলবশত মুখ খুলে মাহিকে অগ্রসর হতে বলতে গিয়েও আচানক স্থবির হয়ে গেল বিচক্ষণের ন্যায়। ঢোক গিলে মুখের কথাটুকু মারাত্মক দক্ষতায় হজম করে নিয়ে কেবল বিনয়ী ভঙ্গিতে ডান হাতটা সামনে বাড়িয়ে ইশারায় বোঝালো অগ্রসর হতে। মাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। হেঁচকি তুলে ঘাড় বাঁকিয়ে আলগোছে চাইল বাদিকে। অদূরের সোফা কাউচে গা গুটিয়ে বসে আছে পশমী বোবা প্রাণীটা। রীতিমতো কাঁপছে ভয়ে। সামনে এগোতে পারছে না কাচের টুকরোর উপস্থিতিতে। মাহির পরাণ পড়ল বেচারার জন্য। সে ফের হেঁচকি তুলে তুলে আওড়ালো, আমার কিউটিকে দিয়ে দিন না মিস্টার বিস্ট। আই প্রমিস, আমি আর অবাধ্য হব না আপনার। সপ্তদোষীর দেওয়া মনস্টারকে এহেন নতুন সম্বোধনে মুখাব্যয়ে গম্ভীর ছাপ ফুটল অ্যাডুইনের। চোখে মুখে লেপ্টে গেল অসন্তোষের ছাপ। এদিকে যার উদ্দেশ্যে সপ্তদোষী কথাটা বলল, সে কেমন ফোঁস করছে। মুখখানা আগের চেয়ে দ্বিগুণ শক্ত করে আচমকাই তেড়ে এলো মাহির পানে। অতপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই সপ্তদোষীর মাখনের ন্যায় নরম গালটায় বসালো এক চপেট আঘাত। তৎক্ষণাৎ গাল বাঁকিয়ে কান্নার বেগ বাড়ালো মাহি। চপেট আঘাতের জোরে চোখ থেকে চশমাটা খুলে পড়েছে ফ্লোরে। সেদিকে অবশ্য তেমন একটা পাত্তা দেয়নি মেঘ। উল্টো জ্বলতে থাকা গালটায় হাত বুলিয়ে কাঁদছে অনবরত। নির্দয় মানব ওইটুকুতে থামেনি। তখনই তেড়ে এসে এক হাতে সপ্তদোষী নরম সরম ঘাটটা শক্ত হাতে চেপে ধরে। অন্য হাতে থাবা বসালো মেয়েটার গ্রীবায়। হুটহাট আক্রমণে হতবম্ব মাহি। কান্না ভুলে তাকিয়ে আছে ফ্যাল করে। রুড মানব কেমন কটমট করতে করতে এক অদ্ভুত অধিকার বোধে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, তোর মানে? যেটা না সেটা কি কথায় কথায় তোর বলতে হবে কেন? এত কিছু করার পরও তোর শিক্ষা হয় না বান্দির মেয়ে? তোর ওই মুখ দিয়ে আমার বাক্যটুকু কেবলমাত্র আমার জন্য বেরোবে, এই পৃথিবীর অন্য কিছুর জন্য নয়। আই রিপিট।
কোনো মানুষ, বস্তু কিংবা সামান্য একটা খরগোশের জন্যও নয়। হেন্সফোর্থ আমি যদি দেখেছি তুই আমার কথার অবাধ্যতা করেছিস, দেন আই সয়ার, সবার আগে যাকে তোর বলবি তাকে নিজ হাতে জবাই করব, অ্যান্ড দেন তোকে জবাই করব। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বিচ। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল সপ্তদশীর। আজ রুড মানবের এহেন অদ্ভুতাদেশে বুক কাঁপছে তার। ছলো ছলো চোখ জোড়া একদৃষ্টে তাকিয়ে আছে নির্দয় মানবের আগুন চোখে। আশ্চর্য, যুবকের চোখে আজ ভিন্ন এক অধিকার বোধ। বরাবরের ন্যায় আজ সেথায় ঘৃণার লেশমাত্র নেই। মাহি থমকেছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে যুবকের পানে। কানে কি শুনল না শুনল তাতে কিচ্ছু যায় আসে না তার। সে শুধু দেখছে যুবকের বাদামি চোখ দুটো। রুড মানব ফোঁস করছে, ভীষণ রাগে গজগজ করতে করতে আচমকাই ঝটকা দিয়ে ছেড়ে দিল মাহির ঘাড় গ্রীবা। অতপর হিংস্র বিকট ধ্বনিতে এডউইনকে ফের আদেশ ছড়ে, ওকে এক্ষুনি আমার দুই চোখের সামনে থেকে সরা এডউইন। সহসা এগোতে তৎপর হলো এডউইন। গুনে গুনে মাত্র 2 কদম এগোতেই পেছন থেকে ধেয়ে এলো মনস্টারের হুঙ্কার, টেক দ্যাট ফাকিং র্যাবিট অ্যাজ ওয়েল। থামল এডউইন, গম্ভীর মুখে মাথা নুয়ে পা ঘোরালো উল্টো পথে। কাচের টুকরোর উপর বুট জুতোর মর্মর শব্দ তুলে এগোয় সোফা কাউচের দিকে। এক হাতে আলতো করে খরগোশ ছানাকে তুলে নিয়ে তার গায়ে হাত বোলায় এডউইন। কিয়ৎক্ষণ চোখা দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে থেকে যুবক মনে মনে আওড়ালো, ড্যাম বাডি, ইউ আর সো লাকি। কথাটা মনে মনে আওড়াতেই ঠোঁটের কোণে আচমকা বাঁকা হাসির রেশ দেখা গেল এডউইনের। তবে সময় পেরুতে না পেরুতেই তা হাওয়ায় মিলিয়ে গেল কেমন। মুখাবয়বে টানল কপট গম্ভীর ভাব। এডউইন পিঠ ঘুরিয়ে ফের চলে এলো সম্মুখে। পায়ের গতি সিঁড়ি থেকে 2 হাত দূরত্বে থামিয়ে নতমস্তকে খরগোশ ছানাকে এগিয়ে দিল মাহির দিকে। পছন্দের আদুরে ছানাকে ফের কাছে পেয়ে এতক্ষণের কষ্ট বেমালুম ভুলে গেল মাহি। ঠোঁটের কোণে ভেজা হাসির রেশ টেনে যেই না কিউটিকে কোলে নেবে, অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তরাক চেপে ধরে তার নরম কবজি। ভরকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃশ্যমান হয় মুগ্ধর কটমট চাহনি। থতমত খেয়ে বসল মাহি। আবার কি ভুল করল তা যাচাই বাছাইয়ের পর্বে গেল না সে। কেননা গেলেও যা, না গেলেও তা। সবশেষে দোষ থাকুক বা না থাকুক, নির্দয় মানবের থাপ্পড় যে খেতেই হবে। মাহি মাথা নুয়ে নিজেকে শক্ত করতে লাগলো। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল ঠায়। এদিকে মুগ্ধ তখন ছো মেরে এডউইনের হাত থেকে খরগোশটা নিয়ে নিল নিজ হাতে। অতপর কঠিন মুখাবয়ে একপল খরগোশের পানে তাকিয়ে রইল কেমন। সেকেন্ড পেরুতে না পেরুতেই পশমি ছানাকে আলগোছে তুলে দিল মাহির হাতে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে মাহি। তাতে নরম পশমি প্রাণীর পরশ পেতেই তরাক চোখ খুলল সপ্তদশী। অক্ষিপুটের সম্মুখে কিউটিকে দেখে ভেজা চোখে হাসল কেমন। আলগোছে কিউটিকে 2 হাতের আঁচলায় নিয়ে বুকের সঙ্গে চেপে ধরে সে। ওদিকে আরদৃষ্টে এহেন দৃশ্য দেখল মুগ্ধ। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল বার কয়েক। চোয়ালের পেশি টান টান করে তখনই গটগট পায়ে ত্যাগ করল স্থান। এডউইন এগোয় খানিক, নীরবে সম্মুখে হাত বাড়িয়ে মেয়েটাকে ইশারায় বোঝালো এগোতে। তবে এই মুহূর্তে বিড়ম্বনায় পড়ল মাহি। ফ্লোরে বিছিয়ে আছে কাচের টুকরো। সবার পায়ে জুতো থাকলেও তার পা উন্মুক্ত। হাঁটতে গেলে কাজ ঢুকবে না। মাহি খানিক দোনামোনা করে মিনমিনে স্বরে আওড়ালো, ইয়ে মানে, আমি তো জুতো পরিনি, আমি জুতো পরে আসি। এডউইন স্থির থাকলেও তখনই দাঁতে দাঁত চাপলেন মনস্টার। কোমরের 2 পাশে হাত চেপে কটমটিয়ে বলল, হাঁটার জন্য জুতোও লাগবে বান্দির মেয়ে, তাহলে খালি পায়ে নিচে নামলি কেন?
এখন এসবের উপর দিয়েই খালি পায়ে হাঁটবি। আমার অবাধ্যতা করার সময় তো মনে থাকে না কোনো কিছু। তাহলে বোঝ এবার, যা হাঁট। সপ্তদশীর চিবুক নামল গলার কাছে। কিছুক্ষণ আগে এই লোকটাই তাকে কাচের উপর পা রাখা থেকে বাঁচিয়েছিল, আর এখন সে নিজেই বলছে এসবের উপর দিয়ে হাঁটতে। নাক টানল মাহি। কপালে থাকলে আর কী বা করার আছে তার। সপ্তদশী নিজেকে শক্ত করল মনে মনে। কাঁপা কাঁপা বদনে সামনে বাড়ালো পা। চোখ মুখ খিচে নিল আগে ভাগে। তার বাম পাটা যখন প্রায় ছুঁই ছুঁই ফ্লোরের সঙ্গে, ঠিক তখনই একজোড়া শক্তপোক্ত হাত এসে আচানক শক্ত করে চেপে ধরল মাহির কোমর। ভরকায় মাহি। তড়িঘড়ি করে চোখের পর্দা সরিয়ে হতচকিত দৃষ্টিতে তাকাতেই দেখে রুডমানব কেমন শক্ত মুখে তাকিয়ে আছে তার পানে। মাহি চোখ খুলতেই নির্দয় মানব দিল এক জোরালো ধমক। চাপা স্বরে দাঁত কিরমির করতে করতে বলল, বড্ড জ্বালাচ্ছিস আমায় বান্দির মেয়ে। এখনও সময় আছে। আমাকে জ্বালাতন করা ছেড়ে দে, না হলে এর ফল কিন্তু মোটেও সুখকর হবে না। মাইন্ড ইট। হতবুদ্ধির ন্যায় চেয়ে আছে মাহি। লোকটাও সব কি বলছে কে জানে। সে আবার তাকে কবে জ্বালাতন করল? উল্টো লোকটাই না তাকে যখন তখন জ্বালিয়ে মারছে। মাহি চোখ নামিয়েছে। যুবকের হাতের বাঁধনে বড্ড অস্বস্তি হচ্ছে তার। মেয়েটা অস্বস্তিতে মোচড়াচ্ছে কেমন, তা দেখে দাঁত খেচে মুগ্ধ। তখনই কোনোরূপ কালবিলম্ব না করে মেয়েটার হাত থেকে খরগোশছানাকে ছো মেরে নিয়ে নিল কেমন। এহেন কাণ্ডে হকচকায় মাহি। আদুরে ছানার জন্য অসহায় কণ্ঠে মুখ খুলতেই যাবে, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ এক ঝটকায় তাকে তুলে নিল কাঁধে। মাহি হাত পা ছুটছে বেশ, আতঙ্কিত কণ্ঠে আওড়াচ্ছে, ছাড়ুন আমায়। কি করছেন? আমার। বাকিটুকু বলতে গিয়ে কিছুক্ষণ পূর্বের ঘটনাটা হুট করেই মনে পড়ে গেল সপ্তদশীর। যুবকের সামনে আমার করে আর মার খাওয়ার মতো সাধ্যি হলো না তার। সে কেমন ভয়ার্ত ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো। এদিকে মুগ্ধ তখন শক্ত চোয়ালে খরগোশটাকে এগিয়ে দিল অ্যাডউইনের দিকে। পরক্ষণে আর কোনো কৈফিয়ত দেবার প্রয়োজন বোধ না করে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে হাঁটছে সে। না হাত রেখেছে মেয়েটার গায়ে। মাহি ভয়ে তাকাচ্ছে এদিক ওদিক। অ্যাডউইন পিছু পিছু আসছে। তার কোলে কিউটি গুটিসুটি মেরে বসে আছে কেমন। পেন্ট হাউসের সম্মুখের বিশালাকার দুয়ারের দ্বারে পড়ে আছে গোলাকার কিছু একটা। নির্দয় মানব এগিয়ে এসে আলগোছে ফুটবলের মতো কিক বসালো গোলাকার বস্তুটির গায়ে। আর অমনি বস্তুটি গিয়ে আছড়ে পড়ল পেন্ট হাউসের বাইরে। গোলাকার হওয়ায় তা গড়াচ্ছে ভীষণ। গড়াতে গড়াতে গিয়ে অবশেষে থেমেছে পাহাড়ের কোল ঘেঁষে থাকা রেলিংয়ের দ্বারে। যুবক নির্বিকার ভঙ্গিতে দুই হাত পকেটে গুজে এগোচ্ছে। পেন্ট হাউসের বাইরে সবটা কেমন আবছা আলোয় বুঁদ হয়ে আছে। এহেন আবছা আলো আধারিতেই এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে পা বাড়ালো দুর্গম পাহাড়ি রাস্তায়। ওদিকে কোত্থেকে যেন কয়েকটা নেকড়ে এসে জুটল পাহাড়ের রেলিংয়ের ধারে। গোলাকার বস্তুটির জন্য তারা একে অপরের সাথে কেমন হাঁকাচ্ছে দেখো। হিংস্র দাঁতের ধারালো কামড়ে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে গোলাকার বস্তুটিকে। অ্যাডউইন বাইরে পা রাখতেই চোখ ফেলল নেকড়েদের দিকে। হিংস্র প্রাণীদের অমন কার্যক্রম দেখে গা ছমছম করে উঠল তার। আহারে, সামান্য একটা মাথা নিয়ে নেকড়েদের কত কামড়াকামড়ি। অ্যাডউইন কিয়ৎক্ষণ একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগোয় পাহাড়ি রাস্তার দিকে। পাহাড়ের উঁচু নিচু পাথুরে পথ। যুবক নির্বিকার ভঙ্গিতে হাঁটলেও মাহির হয়েছে বেহাল দশা। একে তো যুবকের প্রশস্ত কাঁধের উপর পড়ে আছে বেচারি, তার উপর অমন উঁচু নিচু হাঁটা। লোকটা তো তাকে আগলেও ধরছে না, না যেন কখন পড়ে যায় বেচারি। মাহি ভয়ে ভয়ে চোখ খিচে আওড়াল,
আমার ভয় লাগছে, শুনল মুগ্ধ। কঠিন মুখাবয়ে তখনও খুব একটা পরিবর্তন আসেনি তার। সে উল্টো গমগমে গলায় প্রতিউত্তর করল, মরবি না এত সহজে, সো চিল। ভ্রুগোটায় মাহি। সে বেশ জানত লোকটা তাকে এমন কিছুই বলবে। সপ্তদশী ভয়ে চোখ মুখ কুঁচকে পড়ে রইল কাঁধে। তবে এরই মধ্যে যুবক ঢালু পথে পা রাখতেই কাঁধ থেকে হালকা গড়িয়ে পড়তে নাই মাহি। কিন্তু সময় মতো নিজেকে সামলাতে মেয়েটা তড়িঘড়ি করে আচমকাই খামচে ধরল যুবকের পিঠ। ফলে যুবকের ফর্সা উদম পিঠের চামড়ায় মুহূর্তেই দেবে গেল মাহির নখ। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চোয়াল শক্ত করে দাঁত খিচে হিসিয়ে বলল, তুই কি জানিস বান্দির মেয়ে, তোকে এই মুহূর্তে মেরে ফেলাটা আমার জন্য আবশ্যক হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে যুবকের পিঠ থেকে হাত সরিয়ে অপরাধী কণ্ঠে আওড়াল, সরি। তোর সরি মাই ফুট বান্দির মেয়ে। আরেকবার আমার গায়ে টাচ লাগলে এই পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলব, মাইন্ড ইট। রাতের দিকে আশেপাশে অনেক ক্ষুধার্ত পশু ঘোরে, আজ না হয় তোর মতো কাকলাসোদের খাবার হবে। হকচকিয়ে ওঠে মাহি। মুখটায় কেমন কাদো কাদো ভাব নিয়ে হড়বড়িয়ে বলে ওঠে, এই না না, আর ছোবো না প্রমিস। প্রায় মিনিট 40 পেরুল। পাহাড়ের দুর্গম রাস্তা দিয়ে অবশেষে নেমে আসেন মনস্টার। বেচারি মাহি কেমন চুপসে গিয়েছে এতক্ষণে। মুগ্ধ এতক্ষণে 5টা সিগার শেষ করেছে। 6 নম্বরটা এখনও ঠোঁটের ফাঁকে জ্বলছে। সিগারের ধোঁয়া সহ্য হয় না বেচারির। সেই কখন থেকে নাক মুখে হাত দিয়ে চেপে রেখেছে সে। এবার তো মনে হচ্ছে জ্ঞান হারাবে বেচারি। মুগ্ধ বিরতিহীন কদমে এগোচ্ছে। পাহাড়ি রাস্তা পার করে এবার তার ব্যস্ত কদম ঢুকল চেরি ব্লসম গার্ডেনের দিকে। চোখ কুঁচকে রাখা মাহি এতক্ষণে পিটপিট করে চোখ খুলল। সম্মুখে প্রিয় জায়গার আবহ দেখে বুকটায় বোধহয় খানিকটা স্বস্তি মিলল। গার্ডেনের মাঝপথে এসেই থেমে গেল মুগ্ধর পা দুটো। ঠোঁটের ফাঁকে সিগার চেপে রেখে সে কেমন হুট করে কাঁধ থেকে নামিয়ে দিল মেয়েটাকে। এতক্ষণ পর সোজা হয়ে দাঁড়াতেই ভন ভন করতে লাগলো সপ্তদশীর মাথা। শরীরটা কেমন দুলছে দেখো। মুগ্ধ সেদিকে ভ্রুক্ষেপহীন। এক হাতে ঠোঁট থেকে সিগার নামিয়ে অসভ্যের ন্যায় ধোঁয়া ছাড়ল মেয়েটার মুখের উপর। তখনই নাক মুখ কুঁচকে নিল মাহি। এহেন উটকো গন্ধে গা গুলিয়ে ওঠে বেচারির। বমি আসবে আসবে ভাব। যুবক বাঁকা হাসল বোধহয়। ঠোঁটটা দাঁতের সঙ্গে খানিক পিষে নিয়ে বলল, চুপচাপ ঘরে যাবি। এবার কোনো বালপাকনামি করতে গেলে চিরদিনের জন্য গর্দান হারাবি। মনে থাকবে বান্দির মেয়ে। বাধ্যের ন্যায় উপর নিচ মাথা নাড়ায় মাহি। যুবক ফের ঠোঁটের ফাঁকে গুজল সিগার। শরীর বাঁকিয়ে উল্টো পথে পা বাড়িয়ে হাঁটতে লাগলো ভাবলেশহীন ভঙ্গিতে। সামনে থেকে হেঁটে আসছে অ্যাডুইন। মনস্টারকে দেখেই মাথা ঝুঁকিয়েছে গম্ভীর মানব। ছোট ছোট কদমে কোনো রকম এগোচ্ছে এবার। মনস্টার তার গটগট পায়ে এগিয়ে এসে যেই না অ্যাডুইনকে পাশ কাটাবে, অমনি বেশ দক্ষতায় নিজের ডান হাত দিয়ে অ্যাডুইনের ঘাড় আঁকড়ে তাকে ঘুরিয়ে নেয় এক প্রকার। হাতের শক্ত বাঁধনে অ্যাডুইনের ঘাড় চেপে রেখে সিগারে টান বসাচ্ছে মনস্টার। এদিকে অ্যাডুইন হতবম্ব। নিজেকে ছাড়ানোর কোনোরূপ পায়তারা করছে না সে। কারণ জানে তো, মনস্টারের হাত থেকে বাঁচা এত সহজ নয়। কিয়ৎক্ষণ নীরব রইল চারপাশ। তবে মিনিট খানেক বাদেই অ্যাডুইনের কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের চাপা স্বরের কঠিন আলটিমেটাম। চোখ যেন উপরে না ওঠে অ্যাডুইন। উঠলেও সমস্যা নেই। সাইকি অনেক দিন ধরে চর্বিযুক্ত মানুষ খায় না।